আপকামিং বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12th এডিশনে সেই ডানহাতি টপ অর্ডার ব্যাটারকে, তিনি বাংলাদেশ দলেও বড় একটা সময় ধরে খেলেছেন, সেই ব্যাটারকে ড্রাফটে, প্লেয়ার্স ড্রাফট মানে ক্রিকেটারদেরকে যে অকশন বা নিলামে তোলা হয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি যেখান থেকে বাছাই করেন, সেই ড্রাফটের মধ্যে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত আসছে। এখন আপনারা গেস করতে পারেন সেই ব্যাটার কে। আমার কোনো ধারণা নেই। আমি মোটামুটি আমার সোর্সেস থেকে, বিভিন্ন গণমাধ্যম থেকে যে তথ্যটা পেয়েছি, এই ক্রিকেটারের ব্যাপারে সন্দেহর তীর এতটাই প্রবল যে স্পেশাল কমিটি, ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছিল সবশেষ বিপিএল এর দুর্নীতি অনুসন্ধানে, সেখানটাও এই ব্যাটারের ইনভলভমেন্টের ইস্যু এসেছে। যেহেতু কমিটির রিপোর্ট প্রকাশ করা হয় নাই, অফিসিয়ালি জানানো হয় নাই, সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলও তার নামটা প্রকাশ করছে না। তবে পরের এডিশন, বিপিএল এর পরের এডিশনের আগেই কালপ্রিট যারা, এবং মনে করা হচ্ছে যে তিনি একটা বড় রোল প্লে করেছেন, অন্য ক্রিকেটারদেরকে 2 নম্বরই করানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন, এবং ওয়াশরুমে অন্য ক্রিকেটার যখন অবস্থান করছিল তখন দলের একজন দায়িত্বশীলের সাথে তার যে কথোপকথন, ম্যাচ জেতানো বা হারানো কিংবা বিশেষ টেকনিকে কোনো একটা ঘটনা, পূর্ব পরিকল্পিত ঘটনা অনফিল্ডে ঘটানো, এই ব্যাপারগুলোর আলোচনা ওয়াশরুমের ভেতরে থাকা ওই ক্রিকেটার শুনে ফেলেন। এই আলোচনাটা রয়েছে এবং সেই ক্রিকেটারের নাম নাকি ইংরেজি অক্ষর এম দিয়ে। এরপর থেকেই যে সিচুয়েশন তৈরি হয়েছে, সন্দেহ আরো তীব্রতর হয়েছে। বিপিএল এর তদন্তে গঠিত ইনভেস্টিগেশনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তারাও নাকি অনেক কিছু পেয়েছে। যা হোক, তাকে ড্রাফটেই রাখার পরিকল্পনা নেই। তাকে এবং তার সাথে সঙ্গী সাথী হিসেবে গত বিপিএল এ যারা এই কর্মকাণ্ডগুলো করেছেন, তাদের কাউকে ড্রাফটে রাখা হবে না, অকশন নিলামে রাখা হবে না। জাতীয় দলে খেলা একজন পেসার এটার মধ্যে রয়েছেন, জাতীয় দলের আশপাশে থাকা, কাছাকাছি ছিলেন একটা সময়, এ বি, শুরুর অক্ষর এ, শেষের নামের পোর্শনটা বি, এরকম একজন বোলার, ব্যাটসম্যান না, এবি মানে অন্য কোনো ব্যাটারকে ভাবার দরকার নেই, এবি হচ্ছে একজন বোলার, তাকে নিয়েও সন্দেহ রয়েছে, এবং একজন বাঁহাতি স্পিনারকে নিয়েও আলোচনা রয়েছেন। তাদের কেউই আপকামিং বিপিএল এর অপশনে থাকছেন না। যদি তাদেরকে অপশন লিস্টে রাখা হয়, অলরেডি সেই লবিংটা নাকি শুরু হয়ে গেছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ 3 মধ্যে একজন দায়িত্বশীল, ক্ষমতাবান, তার কাছে নাকি এই রিকোয়েস্ট বা পুরো ব্যাপারটাকে যেন দেখভাল করেন, তাকে যেন অপশন লিস্টে রাখা হয়, সেই প্রচেষ্টাও চলছে। বাট বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে অকশন লিস্টেই রাখা হবে না। যদি কোনো কারণে বাধ্য হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা দলকে বলে দেওয়া হবে যে এদেরকে দলভুক্ত করা যাবে না। এবার আসি বরিশাল প্রসঙ্গে। ট্যাগলাইনই দেখছেন, বিপিএল এ থাকছে বরিশাল। বরিশালে থাকা না থাকা নিয়ে অনেক অনেক ডিসকাশন হচ্ছে এবং হওয়াটা খুবই স্বাভাবিক। গত 3টা সিজনে বরিশাল ফাইনালে খেলেছে ভাই টানা 3 বার। গত 3 সিজনের মধ্যে লাস্ট যে 2টা সিজন, সেই 2 সিজনে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। এই দলটার সাথে তামিম ইকবাল খানের নামটা জড়িত, সবশেষ চ্যাম্পিয়ন দলের সাথে। একবারের ফাইনালে তিনি টুর্নামেন্টের সেরা হলেন, আরেকবারে ফাইনালে তিনি ম্যাচ সেরা হলেন। মানে ফাইনালে তামিম ইকবাল বা তার দল গেলে তামিম ইকবাল কিছু একটা বাগিয়ে নেন। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মহাকাব্যিক 141 রানের অপরাজিত ইনিংসটা যখন খেলেছিলেন, সেবারও তিনি পুরো ম্যাচের চিত্রনাট্য একলা লিখেছিলেন। ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই ম্যাচটা জিতেছিল, তামিম ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। এবারও বরিশাল থাকবে কি থাকবে না, যেহেতু লাস্ট 3টা আসলে ফাইনাল, সেই আলোচনা হচ্ছে। বরিশাল থাকছে, এবং বরিশাল থাকছে, কিন্তু ফরচুন বরিশাল থাকছেন। ফরচুন বরিশাল, যেই ফ্র্যাঞ্চাইজিটি সবশেষ 3 আসরের, ফরচুন বরিশাল, বরিশালের আগের যে আসলে উপমাটা রয়েছে, যেই ফ্র্যাঞ্চাইজি সবশেষ 3 আসরের ফাইনালিস্ট, তারা থাকছে না। তবে বরিশাল থেকে ফ্র্যাঞ্চাইজি থাকছে, এবং বরিশাল থেকে ফ্র্যাঞ্চাইজি যেন থাকে বা রাখার ব্যাপারে, যেহেতু ফরচুন বরিশালের মালিক মিজান ভাই বলেই দিয়েছেন যে এই মানে টাইট উইন্ডোর মধ্যে একটা টিম গড়ে খেলানো, এটা আসলে অকল্পনীয়। তার দলটা পেশাদার, এই কর্মকাণ্ড বাস্তবায়ন করাটা একটা পেশাদার দলের জন্য খুবই ডিফিকাল্ট, খুবই রাইটলি সেই যে 2 মাসেরও কম সময় রয়েছে।
এবং এই অল্প সময়ের মধ্যে আপনি দল গড়বেন, কত টাকা ব্যয় করবেন না করবেন এর থেকে শুরু করে ব্যাংক গ্যারান্টি কত টাকা হবে না হবে, ফরেন কোটা কি হবে, 3 জন না 4 জন খেলানো হবে, প্লেয়ার স্টাফ কবে, আপনি কিছুই জানেন না। আপনি এই টাইট উইন্ডোতে কেন 15 কোটি টাকায় রাউন্ড খরচ করে বিপিএল এর দল নামাবেন? তার যুক্তি একদমই ঠিক রয়েছে। তবে বরিশালের দল নামছে এবং সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি সাখাওয়াত হোসেন, তিনি একটা বড় রোল প্লে করছেন টু এনশিওর আ টিম ফ্রম হিজ রিজার্ভ। বরিশাল থেকেই নির্বাচিত তিনি, বরিশাল বিভাগ থেকে নির্বাচিত ডিরেক্টর সাখাওয়াত হোসেন, এবং তিনি সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। সো তার রেসপন্সিবিলিটি এখন যে এই দলটা এনশিওর করা, এবং সেই জায়গায় তিনি তার কর্মকাণ্ড, তার যোগাযোগ, তার কানেক্টিভিটি কাজে লাগিয়ে এটা এনশিওর করার মোটামুটি একটা অবস্থায় চলে গেছেন। সো বরিশালবাসীর হতাশ হবার কোনো কিছু থাকবে না। ফরচুন বরিশাল হয়তো নেই, বাট বরিশালের ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএল এ থাকছে। হোয়াট অ্যাবাউট খুলনা? খুলনার আলোচনাটাও খুবই প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। এই দলটা গত 5টা সিজনে অংশগ্রহণ করেছে, টানা 5টা সিজনে। এই 5 সিজনের মধ্যে অনেক আপস ডাউন গেছে, অনেক দল এসেছে, অনেক দল গিয়েছে। ঢাকারই তো গত 5 সিজনের মধ্যে 4 বার দল বদলেছে, রাজশাহীর দল বদলেছে, সিলেটের দল 5 সিজনে 2 বার চেঞ্জ হয়েছে, চট্টগ্রামের টিম গত 5টা সিজনের মধ্যে 2 বার 3 বার চেঞ্জ হয়েছে। সো ইন্টারেস্টিংলি খুলনার দলটা অলওয়েজ ছিল খুলনা টাইগার্স। এই দলটা এবারের বিপিএল কে কেন্দ্র করে যে টপ 5 সাজানোর চেষ্টা করা হচ্ছে, সেই আলোচনায় খুলনা টাইগার্সকে আকাশে বাতাসে ডানে বামে গুঞ্জন যে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে না, খুলনার থেকে দল না নেয়ারও ঘটনা ঘটতে পারে, যেটা খুবই প্যাথেটিক হবে। বিপিএল এর সবচেয়ে ফ্রেশ যে কয়েকটা টিম রয়েছে তার মধ্যে খুলনা টাইগার্স একটা। খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, দে আর দ্য আলটিমেট বিউটি অফ লাস্ট বিপিএল। গত কয়েকটা বিপিএল এর তারাই আসলে বিউটিফুল ক্যারেক্টার শো করেছে, বিতর্কহীন ভাবে তারা পরিচালনা করেছে, ক্রিকেটারদেরও কোনো কমপ্লেইন্টস নেই। সেই খুলনার দলটাকে এলিমিনেট করার বা তাদেরকে বাদ রাখার একটা পরিকল্পনা রয়েছে, এবং এটার কারণ সেটা হচ্ছে যে 4টা ভেন্যুর কথা অলরেডি বিসিবি ডিক্লেয়ার করেছে, ইনক্লুডিং রাজশাহী। তো রাজশাহীতে আপনি তো নিশ্চয়ই ভেন্যু দেবেন বরিশালের আর চট্টগ্রামে খেলানোর জন্য না, ডেফিনেটলি রাজশাহীতে ভেন্যু দিলে রাজশাহীর টিম আপনাকে রাখতে হবে। রাজশাহী যদি একটা টিম থাকে ভেন্যু হিসেবে, সিলেটের একটা যদি থাকে, চট্টগ্রামে যদি একটা থাকে, ঢাকা যদি একটা থাকে, 4টা টিম এখানটায় হয়ে গেল। রংপুর রাইডার্স অফকোর্স থাকবে, খেলবে, ভেন্যু থাক আর না থাক, 5টা টিম এখানটায় হয়ে গেল। এর বাইরে আপনার আলোচনায় রয়েছে বরিশাল, একটু আগে যে আলোচনাটা করলাম। সো 6টা দল অলরেডি ডান। এই হিসাব করে খুলনাকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা ভেতরে চলছে, যে খুলনাকে আমরা অমিট করে দিলাম, যেহেতু আমাদের শিডিউলটা খুবই টাইট, এভাবে আমরা বিপিএলটা করি। এটা যদি হয়, আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে যে কোনো ভালো ফ্র্যাঞ্চাইজি, ভালো মালিকানা, যারা 2 নম্বরীর পথে খারাপ কোনো কিছু করেনি এবং ইনভেস্টিগেশনের জন্য যে কমিটি গঠিত হয়েছে, তারাও আসলে এদের বিরুদ্ধে বড় কোনো কিছু পায়নি, বড় ছোট কোনো কিছুই পায় নাই, এই টিমটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর জন্য যেই টাইপের টিম খুঁজছে, সেই টাইপের টিম তাদের অলরেডি রয়েছে। এবং খুলনা, আমি যতটুকু জানি যে তারা তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ফর দ্য নেক্সট এডিশন। এটা খুবই দুঃখজনক হবে যদি তাদের এলিমিনেট করা হয়, এবং অন্য জায়গায় ভেন্যু বাড়িয়ে দল এনশিওর করার যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশের প্যাচে পড়ে খুলনা বাদ পড়াটা দুঃখজনক হবে। আমি চাই রংপুর, খুলনা, ফরচুন বরিশাল আগের যেটা ছিল, এই টাইপের দলগুলো বিপিএল এ রেখে দেন, যদি আপনি ফ্রেশ কোনো দল পান, ফ্র্যাঞ্চাইজি পান, মালিকানা পান, কনফিডেন্স পান, দেন আপনি আগান। বাট এদেরকে বাদ দেওয়াটা কোনোভাবেই গুড ডিসিশন না। বাদ পড়ুক আর না পড়ুক সেটা ফর্মাল হয় নাই, তবে ওই ডানহাতি ক্রিকেটার এবং তার সাথে যারা একই কর্মকাণ্ডে জড়িত, তারা কিন্তু পরের বিপিএল এ বাদ পড়ছেন। সবাই ভালো থাকবেন।